নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সায়ন্তনী পাঠ করছি বাসুদেব মালাকারের লেখা ভুলে যেও না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রিটায়ারমেন্টের কিছুদিন পর থেকেই দিনগুলো যেন খুব লম্বা হয়ে উঠল। হাতে কোনো কাজ না থাকলে যা হয়, এতদিনের রুটিন, অভ্যাস, কর্মব্যস্ততা, অনবসর সব এলোমেলো হয়ে গেল। বাজার করে সারাদিন শুয়ে বসে টিভি দেখে খবরের কাগজ পড়ে কত আর সময় কাটানো যায়। তখন একদিন মেয়ে একটা নতুন মোবাইল গিফট করে ফেসবুক ইনস্টল করে কিছুটা শিখিয়ে পড়িয়ে দিয়ে বলল, এটা নিয়ে খুটখাট করে দেখো, দারুণ সময় কাটবে। বুদ্ধি করি প্রোফাইল পিকচারে আমার যুবক বয়সের একটা ফটো লোড করে দিল। বললাম, এটা কেন করলি? আমি কি এখন এরকম দেখতে? মেয়ে বলল, আরে নইলে তোমার পুরনো বন্ধু পরিচিতরা তোমাকে চিনবে কেমন করে? ফ্রেন্ড রিকোয়েস্টই বা পাঠাবে কিভাবে? ফেসবুকে একই নামে অনেক লোক আছে। কথাটা ঠিকই, আসল বন্ধু যারা কৈশোর যৌবনের সোনালী দিনে যারা পাশে ছিল, তারা তো আমার এই মুখ চেনে নয়। এই ফেসবুক নামক চক্করটি ভীষণ অপছন্দের ছিল। ছেলে মেয়ে বুড়ো বুড়িগুলো কাজকর্ম ফেলে সারাদিন কি যে করে ভেবে খুব বিরক্ত লাগে। নিউমারিক কিপ্যাড ফোনে তো দিব্যি চালিয়ে দিলাম এতদিন। মেয়ে বলল, একবার ঢুকে দেখো, আলাদিনের জাদু চিরাগে জিন এসে স্যালিউট জানিয়ে বলবে, ফরমাইয়ে মালিক, বান্দা হাজির হ্যায় আপকে লিয়ে। সময়ের সঙ্গে পা মিলিয়ে চলো, ওল্ড বয় কোথাকার। কয়েকদিন খুঁটিখাটি করে বুঝলাম, সত্যিই দারুণ মজার জিনিস। ঘরে বসেই পৃথিবীর কত অজানা মানুষের মুখ, তাদের দৈনন্দিন জীবন, ঘোরাফেরা, মনের কথার সঙ্গে পরিচিত হওয়া, চাইলে ভাব বিনিময়ও করা যায়। ক্রমে এক্সপার্ট হয়ে উঠলাম। আটকে গেলে মেয়ের সাহায্য করে, অফিসে কম্পিউটারে কাজ করাই অভিজ্ঞতাই ছিল, সহজেই সড়গড় হয়ে গেল। একটু একটু করে বন্ধুত্বের আমন্ত্রণ আসতে লাগলো, আমিও সাড়া দিলাম। অনেককে নিজেও অনুরোধ পাঠালাম। বেশিরভাগই আমার পরিচিত বৃত্তের মানুষজন আর সহকর্মী। তাদের বন্ধুবৃন্দেও অনেক পরিচিত মুখের দেখাও পেয়ে গেছি। কলেজ জীবনের বন্ধুদের ভিতরে পলাশ, সমর, রীতা, ললিত, অসীম, রঞ্জন, সুমিতাকে পেয়ে গেলাম খুব সহজেই। ওরাও আরো অনেকের খোঁজ দিল। খুব তাড়াতাড়ি আমার বন্ধু তালিকা বেশ লম্বা হয়ে উঠল। কিছু ফালতু রিকোয়েস্টও ঢুকলো অবশ্য। প্রোফাইল দেখে মনের তারে সুরে সুর মিলল না বলে নাকচও করে দিলাম কয়েকজনকে। বেশ সময়টা ভালোই কাটছিল। একদিন তখন অনেক রাত, চারপাশ নিশুতি হয়ে গিয়েছে। রোজকার রুটিনের বাইরে সেদিন একটু বেশি সময় জেগেছিলাম। সচিন মেসেঞ্জারে একটা খারাপ খবর দিয়েছিল। বাইক অ্যাক্সিডেন্টে অলোকের একটা পা ভেঙে গিয়েছে। তাই নিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গিয়েছে। তখন রাত প্রায় 12টা। এই মোবাইলটা অফ করতে যাব, হঠাৎ দেখি বহুদিন আগে পরিচিত, প্রায় ভুলে যাওয়া একটি নাম বন্ধুত্বের আমন্ত্রণ পাঠালো। ভুল বললাম,
একদিনের জন্য নামটি ভুলিনি, শুধু স্মৃতির তলায় চাপা পড়ে গিয়েছিল। নামটি আমিই দিয়েছিলাম তাকে, সে এবং আমি ছাড়া আর কেউ জানতো না সে নাম। বুকের ভিতরে রক্ত চলকে উঠল। মধুবন আমাকে বন্ধুত্বের আমন্ত্রণ পাঠিয়েছে। তৎক্ষণাৎ ছাড়া দিলাম। চোখেতে আমার কলেজ জীবন ফিরে এলো সময়ের সাগর পেরিয়ে। সেই দারিদ্র্যের জীবন, কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাওয়ার এক আপ্রাণ চেষ্টা, অন্ধকার অনিশ্চিত সমুদ্রের বুকে দূরের এক বাতি ঘরের মতো একটি নাম, মধুবন। অনন্ত কথার ঢেউ আছড়ে পড়তে লাগলো মোবাইলের পর্দায়। মধুবন ওর আসল নাম নয়, ও আসলে মনীষা। গিন্নি তাগাদা দিচ্ছিল, কি গো শোবে না? না ঘুমিয়ে সারা রাত ওই ছাই ভস্ম দেখে কাটাবে নাকি? শরীর খারাপ করলে কিন্তু আমি দেখতে পারবো না বাবা। আমি বললাম, এই একটুখানি, আর 10 মিনিট, তুমি ঘুমিয়ে পড়ো। আমার গিন্নিটি তার সংসার ছাড়া আর কিচ্ছু বোঝে না। স্বামী এবং পুত্রকন্যা ছাড়া তার জগতে আর কিছু নেই। পুত্রকন্যাই প্রধান, স্বামীজি ততটা নয়, এ বয়সে প্রত্যাশিতও নয়। আমিও ওদের হাতে সংসারের সব ভার তুলে দিয়ে হাত পা ছড়িয়ে নিশ্চিন্ত হয়েছি। গিন্নিটি শান্ত নির্বিরোধী, জগৎ সংসার সম্পর্কে একেবারে কৌতূহলহীন, কিন্তু নির্বোধ বা অশিক্ষিত নয়, বরং আমার থেকেও তার সংসারিক বাস্তব বুদ্ধি প্রখর। তার সিদ্ধান্ত বা অনুমান প্রায়শই নির্ভুল হয় বলেই দেখেছি, কিন্তু ছেলের বিষয়ে সে একেবারে অন্ধ। ছেলের গায়ে ফুলের আঘাত লাগলে তার বুকে শির হয়ে বাগে। মেয়েটি আবার আমার নেওটা। আমি চুপচাপ ওদের কাণ্ড দেখি আর মজা পাই। যে মধুবনের সঙ্গে একদিন দেখা না হলে পৃথিবী শূন্য বলে মনে হতো, সময়ের পলির নিচে একেবারে হারিয়ে গিয়েছিল, যে এতদিন পরে তার খোঁজ পেয়েও দেখা হবে না, তা হয় নাকি? আজকাল গভীর রাতে কার ছায়া ছায়া একটা অস্তিত্ব যেটা চারপাশে ঘোরাঘুরি করে। একটা ক্ষীণ শ্বাসের শব্দ কানে আসে, কখনো সেই উষ্ণ শ্বাস মুখের উপরে ঝাপটা দেয়। মোট কথা, ইদানিং মধুবন অনেকটা সময় আমার সঙ্গেই থাকছে। এতদিন পরে তার কথা যে এত মনে করছি, এত কথা বলছি, তাই হয়তো এমনটা হচ্ছে। লুপ্তপ্রায় ভালোবাসা আবার ফিরে এলে কি এমন প্রথম প্রেমের মতো হয়ে ওঠে। রাত বাড়ে, আমাদের কথা শেষ হতে চায় না। মধুবন নিজের কথা প্রায় কিছুই বলে না, শুধু আমাদের ফেলে আসা দিনগুলোর কথার ভিতরে ফিরে ফিরে আসে। সিদ্ধান্ত নিলাম মধুবনের সাথে দেখা করব। মধুবনও রাজি হলো। সে অনেক দূরে থাকে। সন্ধ্যার ভিতরে কিংবা তার কিছু পরেই তাকে ফিরে যেতে হবে, নইলে ফেরার বাস ট্রেন পাবে না। তাই ঠিক হলো দুজনের বাড়ি থেকে সমান দূরত্বে মাঝামাঝি একটা জায়গায় আমাদের দেখা হবে। কলেজ জীবনে যে আমার একজন বান্ধবী ছিল, গিন্নিকে তা বলেছি, তা নিয়ে সে কখনো গঞ্জনা দেয়নি। তবে মাঝে মাঝে সুযোগ পেলে ভুল করতেও ছাড়েনি। বলতো, তোমরা তাহলে বিয়ে করলে না কেন? আমি বলেছিলাম, ধুস, ও তো কিছু ভাবেইনি তখন। সে অবধি পৌঁছানোর আগেই সে আর একজনকে বিয়ে করে নিলে। গিন্নি বলেছিল, ইস, কি বিচ্ছিরি ব্যাপার, কেমন মানুষ তিনি। বলেছিলাম, মানুষটি খারাপ নয়, তার ডিসিশনটাও
খারাপ কিছুই হয়নি। গিন্নি ঠাট্টা করেছিল, আহারে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজানে। মধুবনকে নিয়ে প্রথম দিকে এমনটাই ছিল আমাদের দাম্পত্য খুনসুটি। দেখা করতে যাব শুনে গিন্নি বলল, কি দরকার, ওকে বাড়িতে নিমন্ত্রণ করো না, আলাপ পরিচয় হবে, আমাদের বাড়িঘর দেখে যাবেন। যখন ফোন করছি তখনই একটা দমকা হাওয়া এলো, কোথা থেকে যেন হাওয়াটা এসে গেল। শীতকাল, দমকা হাওয়া বওয়ার কথা নয়, তবুও হাওয়াটা টের পেলাম। জানলার বাইরে গাছের ডালপালায় শব্দ উঠল। তার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম বাগানের শুকনো পাতার ওপরে পা ফেলে কে যেন মচমচ শব্দ করে হেঁটে গেল। শিয়াল বা অন্য কোনো রাতচরা প্রাণ হতেই পারে ভেবে গা করলাম। কিন্তু যেটা আশ্চর্য লাগলো তা হলো ওই নিশিরাতে বকুল ফুলের গন্ধ নাকি এলো। বকুল গ্রীষ্মের ফুল, কাছাকাছি তো কোথাও বকুল গাছ নেই। গিন্নি সন্ধ্যায় যে ধূপ জ্বালায় সেটা চন্দনের গন্ধ থাকে। গাটা শিরশির করে উঠল। অন্যদিন এমনটা হয় না, কিন্তু আজ কেন হচ্ছে? বেশ অবাক হয়ে আলো নিভিয়ে বিছানায় চলে গেলাম। একটি মফস্বল শহর, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। নদীর সমান্তরালে পাকা রাস্তা, রাস্তার পাশে বড় বড় পুরনো গাছপালা, বট, পাকুড়, শিরীষ, মেহগনি। নদীর পাড় বাঁধিয়ে অনেকটা লম্বা এক ফালি জায়গায় রেলিং ঘিরে স্ট্যান্ড বানানো হয়েছে। নদীর ওপারে অন্য জেলার আরেকটি শহর, ইট ভাটার চিংড়ি দেখা যাচ্ছে একটা। নদীতে ফেরি পারাপার করছে। স্ট্যান্ডের পিছনে একটি সুন্দর ছিমছাম রেস্তোরাঁর দোতলায় ব্যালকনিতে আমাদের টেবিল। ভিতরের দিকের হল ঘরের টেবিলেও জনা কয়েক চা কফি নিয়ে বসেছে। নদী থেকে ঠান্ডা হাওয়া আসছে। আমাদের পিছন দিকে সূর্য অস্ত যাচ্ছে, জলে তার লালিমার ছড়ি। মধুবন বেশ রোগা হয়ে গিয়েছে, কেমন শীর্ণ সাদা দেখাচ্ছে। চুপচাপ দেখছিলাম। ও বলল, কি অত দেখছো, কথা বলবে না? তখন বললাম, ভাগ্যিস মেয়ে ফেসবুক খুলে দিয়েছিল, তাই তো তোমার দেখা পেলাম। মধুবন বলল, দেখার চেষ্টা করেছো কখনো? লজ্জা পেলাম। সত্যিই তো, আমি সব অতীতকে ভুলতে চেয়েছিলাম। কি করে বলবো ওকে? বিবাহিত জীবনে দুজনার ক্ষেত্রে পিছন ফিরে তাকানোটা কতটা কঠিন ছিল। সন্ধ্যা নামছিল, অনেক কথা জানানো হলো। এক ফাঁকে মধুবন বলেছিল, ক্লাসমেট হলেও তুমি আমাদের সবার থেকে বয়সে বেশ বড় ছিলে। ক্লাসের অনেকে তোমাকে বড়দা বলতো, মনে আছে? একটু লজ্জা লাগলো। অনেকেই জানতো না হায়ার সেকেন্ডারি পাশ করে অভাবের তাড়নায় মাকে একটু সুরাহা দেওয়ার জন্য অন্য রাজ্যে মজুর খাটতে গিয়েছিলাম। দাদা একটা চাকরি পাওয়ার পরে ফিরে এসে কলেজে ভর্তি হই, তাও ব্রেক অফ স্টাডির সার্টিফিকেট বের করে। মধুবন বলল, সে এখন কুরমুন বলে একটা জায়গায় থাকে, ওখানকার একটা স্কুলে চাকরিও করত। পুরো মেয়াদের আগেই স্কুলকে গুড বাই করে দিয়েছে। তার বিয়েটা যে সফল হয়েছিল তা ঠিক বলা যাবে না। যা ভাবা গিয়েছিল পরিবারটি ঠিক তেমন ছিল না। বাইরেরটা উজ্জ্বল হলেও ভিতরের অন্ধকার বোঝা যায়নি। সমঝোতা করতে করতে তার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। শেষ পর্যন্ত আর কি, বাড়ি ছাড়তে হলো। একমাত্র সন্তান,
একটি মেয়ে, তাকেও কাছে রাখতে পারেনি। সেও বংশের ধারা পেয়েছে, মধুবনের প্রতি তার কোনো টান নেই। বললাম, তার মানে তুমি এখন পুরোপুরি একা? ও বলল, কোথায় একা, পুরো পৃথিবী এখন আমার হাতের তালুর ওপর, স্বাধীন মুক্ত জীবন। যাকগে, বাদ দাও, আমি বকে গেলাম। তোমার কথা তো জানা হলো না। আমি বিয়ে করে ফেলায় তুমি খুব কষ্ট পেয়েছিলে নিশ্চয়ই, বিশ্বাসঘাতক ভেবেছিলে। বললাম, হ্যাঁ তা বলতে পারো, তবে দেবদাস হয়ে যাওয়ার মতো হয়নি। ও বলল, বিয়ে করলে এক ডাকে 40 মাইল ছুটে চলে আসতাম নাকি? বেশি ডাকাডাকি করলে রান্নাঘর থেকে মুখ ঝামটা দিতাম। তুমি আমার ভালোটুকু জেনেছ, আমিও তাই। বিয়ে করলে দেখতে সবটুকু ভালো নয়, সেটা আবিষ্কার করে দুজনেই কষ্ট পেতাম। মধুবনের যুক্তি উড়িয়ে দেওয়ার মতো নয়, কিন্তু যৌবন তা গ্রাহ্য করত না। শীতের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে ছপ করে সন্ধ্যা নেমে এলো। মধুবন বলল, তোমার কথা বলো, ছেলেমেয়েরা কি করছে? বললাম, মেয়েটা খুব লক্ষ্মী, এই 26-এ পড়ল, পাস করে একটা বেসরকারি স্কুলে ঢুকেছে, এখনই বিয়ে করতে চাইছে না। ছেলেটি আইটি সেক্টরে, নিজেই পাত্রী ঠিক করে রেখেছে, সময় হলেই জানাবে বলেছে। এই আর কি। মধুবন বলল, এখনকার ছেলেমেয়েরা মা বাপকে পাত্রপাত্রী চুজ করার ঝামেলা থেকে রেহাই দিয়েছে, খুব ভালোই করেছে। তা মেয়েটির বাড়ি কোথায়? বললাম, আদিবাড়ি বর্ধমানের অরন্থিপুর বলে একটা গ্রামে, পরিবার সেখানেই থাকে। মেয়েটি কাজের সূত্রে কলকাতার একটা মেয়েদের মেসে আছে। মধুবন বলল, গ্রন্থিপুর আমি চিনি তো, আমার স্কুলেরই কাছাকাছি। মেয়েটির বাবার নাম কি? নাম বললাম। মধুবন দুপাশের রক টিপে ধরে ভাবলো খানিকক্ষণ, তারপরে বলল, পারলে এ বিয়ে নাকচ করে দাও, ছেলে সুখী হবে না। চমকে উঠলাম, আমার পক্ষে তা কি করে সম্ভব? ছেলে আমার কথাই বা শুনবে কেন? মধুবন হয়তো আমার সমস্যাটা বুঝতে পারল, বলল, ঠিক আছে, আমি দেখছি, চিন্তা করো না। ওকে বাসে তুলে দিলাম। বাসের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেছিল, ভুলে যেও না। আমি বললাম, খুব রোগা হয়ে গেছো, শরীরের যত্ন নিও। মধুবন হাসলো, বলল, ধুস, আমি হাওয়া খেয়েও দিব্যি থাকতে পারি, ভালো আছি, তুমি ভেবো না। বাসে করে ফিরছিলাম, শীতকাল, শান্ত সন্ধ্যায় ছড়াছড়ে কুয়াশা নেমেছে। বাসে বেশি যাত্রী নেই, কে আর রাতে কলকাতার দিকে যাবে? কান মাথা ঢেকে সবাই জুবুথুবু হয়ে বসে আছে। ড্রাইভারের ঠিক পিছনে সিনিয়র সিটিজেনের সিট পেয়েছি। আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে, হু হু করে বাস ছুটছে। মধুবনের বাসও নিশ্চয়ই এতক্ষণে আধ ঘন্টার পথ পেরিয়ে গিয়েছে। গিন্নি ফোন করেছিল একটু আগে, জানতে চেয়েছিল কোথায় আছি এখন। বলেছি বাসে ফিরছি, জায়গার নাম তো জানি না, এই ধরো 10টা নাগাদ বাড়ি পৌঁছে যাব। ছুঁ করে ফোনে একটা মেসেজ ঢুকলো, মেয়ের মেসেজ। লিখেছে, ডেটিং কেমন হলো ওল্ড বয়, সাবধানে এসো, বিকেলে কি খেয়েছো, ওকে কি খাওয়ালে? তুমি তো এখনকার সব খাবারের নাম জানোই না, কান মাথা মাফলারে ঢেকে নিও কিন্তু, দেখো এখন থেকেই বিপি কমে যাবে, বাই। হাসি পেল। আমার সঙ্গে ওর কথার ধরন ঠিক এমনই। হাইওয়ে ধরে বাস হু হু করে ছুটছে। ডান দিক দিয়ে
ষাট ষাট করে উল্টো দিকের গাড়ি বেরিয়ে যাচ্ছে। দুপাশে দিগন্ত জোড়া মাঠ, ঘন কুয়াশা সেখানে। আবার একটা মেসেজ ঢুকলো, মধুবন। লিখেছে, বাসের কোন জায়গা সিট পেয়েছো তুমি? ঝাঁকুনিতে ভালো লেখা যাচ্ছে না, তাও লিখলাম। ড্রাইভারের ঠিক পিছনে, জানলার পাশে। মধুবন লিখল, সিট খালি থাকলে ওখান থেকে সরে মাঝখানে বসো, না হলে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকো। অবাক লাগলো। লিখলাম, কেন? সামনেরটায় ঝাঁকুনি তো কমই লাগে, বেশ তো আছি। উত্তরে মধুবন লিখল, যা বলছি শোনো, পরে আবার মেসেজ করব। একটু পরেই প্রচন্ড ঝাঁকুনি দিয়ে বাসটা বাঁ দিকে ঘুরে বিকট কি শব্দ করে একটা বোর্ড ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। আমি যে সিটটায় বসেছিলাম তার অন্য যাত্রীর মাথা ড্রাইভারের পিছনের রেলিংয়ে ঠুকে ফুলে উঠল। পিছনের সিটের দুজন মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। হুমড়ি খেয়ে পড়া ছাড়া মাঝখানের লোকেদের তেমন করে চোট লাগলো না। ড্রাইভারের মুখে শোনা গেল উল্টো দিক থেকে একটা তেলের ট্যাঙ্কার তীব্র গতিতে লাইন ছেড়ে ছুটে আসছিল। আমাদের ড্রাইভার বাঁদিকে সরে কোনো রকমে বেঁচে গিয়েছে। তখনও তার গা কাঁপছে। মধুবনের কথা মনে পড়ে গেল, আগের সিটে বসে থাকলে আমারও মাথাটা ফাটতো আজ। খুব জল তেষ্টা, বমি বমি পাচ্ছিল। রাত 11টায় বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরলাম। কাউকে কিচ্ছু বললাম না। আগে মধুবনকে একটা মেসেজ পাঠাতে হবে। পোশাক বদলে একটু ধাতস্থ হওয়ার পরে মেয়ে একটা সুখবর দিল। জানো বাবা, সন্ধ্যায় আমাদের কালুয়া উঠোনে নারকেল তলায় শুয়েছিল। হঠাৎ একটা রাস্তার কুকুর বাড়িতে ঢুকে ওকে তাড়া করলো। তখনই একটা নারকেলের বগড়ো ঠিক কালুয়া যেখানে শুয়েছিল সেইখানে খসে পড়ল। আর 10 সেকেন্ড পরে হলে আর কালুয়াকে দেখতে পেতে না। আজকে কোনো একটা অদৃশ্য শক্তি বারবার আমাদের বাঁচিয়ে দিচ্ছে। তা জানি না, মেয়েকে বলে ওদের দুশ্চিন্তা বাড়াতেও চাই না। দিন যেমন কাটত ঠিক সেইভাবেই কাটছে। মধুবনের সঙ্গে মেসেজে নিয়মিত কথা হয়। এর ভিতরে পলাশের ফ্রেন্ড লিস্টে আরেকজনের খোঁজ পেলাম, মালবিকা। মধুবনের প্রাণের বন্ধু ছিল। রিকোয়েস্ট পাঠাতেই অ্যাকসেপ্ট করে নিল। খুব কম পোস্ট দেয় ফেসবুকে। দেখলাম শেষ পোস্ট গত বছরের গোড়ার দিকে। একবার ভাবলাম মনীষার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেটা ওকে বলি, কিন্তু বললাম না। কি দরকার? ছেলে কদিন ধরে খুব মনমরা হয়েছিল। একটা বিরাট ঝড় যেন বয়ে গিয়েছে ওর উপর দিয়ে। অকারণে মায়ের উপর মেজাজ দেখাচ্ছিল। ঠিকমতো খাওয়া দাওয়াও করছিল না। কোনো রকমে অফিসের কাজটাই শুধুমাত্র করছিল। মেয়ে অনেক কৌশল করে কথার মার কাছে রহস্য ভেদ করলো। ওদের সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। জানা গেল গ্রন্থিপুরের যে মেয়েটিকেও বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, সে সমস্ত সম্পর্ক মুছে দিয়ে অন্য একজনের সঙ্গে এঙ্গেজমেন্ট সেরে আপাতত লিভিং করছে। মধুবনের কথাটা আবার মনে পড়ে গেল। সে বলেছিল, আমি দেখছি, চিন্তা করো না। মধুবন কি করেছে বা করতে পারত জানি না, কাকতালীয় ব্যাপারও হতে পারে। কিন্তু ছেলেটা যে বেঁচে গেল সেই কথাটা সত্যি, যদিও ছেলে সেটা বুঝতে পারবে না এখন। একদিন দেখলাম মালবিকা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, আর অনলাইনেও আছে। মধুবনের সঙ্গে দেখা হওয়ার কথাটা বলার জন্য ব্যস্ত হয়ে উঠলাম। ওরই তো ঘনিষ্ঠ বন্ধু, দুজনের যোগাযোগ আছে কিনা জানি না। লিখলাম,
মনীষার সঙ্গে তোমার যোগাযোগ আছে? গত সপ্তাহে ওর সঙ্গে দেখা হলো, তোমার কথা উঠল। মালবিকা উত্তরে লিখল, তোমার ফোন নাম্বারটা দাও, এখনই কথা বলবে। দিলাম। মালবিকা ফোন করলো, খুব নিরস কণ্ঠে বলল, তুমি তো নেশা টেশা করতে, এরকম তো শুনিনি। গত সপ্তাহে মনীষার সঙ্গে তোমার দেখা হয়েছে, রেগুলার চ্যাট করে তোমার সঙ্গে। প্রকৃতিস্থ থাকলে শুনে রাখো, গত 2021-এ মনীষা ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছে। তুমি তা জানতে নাই পারো, কিন্তু একজন মৃত মানুষকে জড়িয়ে এমন রসিকতা আমার কিন্তু ভালো লাগলো না। তাকে শান্তিতে থাকতে দাও। স্তম্ভিত হয়ে বললাম, কিন্তু ফেসবুকে তার পোস্ট, প্রোফাইল পিকচার, তার লেখা মেসেজ, তাহলে সবই কি মিথ্যে? মালবিকা জিজ্ঞাসা করল, কবে পেয়েছো তার শেষ মেসেজ? বললাম, গত পরশু পেয়েছি, ফেসবুকেও দিব্যি রয়েছে। মালবিকা বলল, দাঁড়াও দাঁড়াও, ফেসবুকেও টাইমলাইন চেক করে একটু পরে তোমাকে বলছি। 15 মিনিট পরেই মালবিকা ফোন করলো, তুমি এত মিথ্যেবাদী! ছি, ফেসবুকে কোথায় মনীষার অ্যাকাউন্ট পেলে? তন্ন তন্ন করে খুঁজেও মধুবনের অ্যাকাউন্ট খুঁজে পেলাম না। অনেক মনীষা আছে, কিন্তু মধুবনের কোনো ফটো কোথাও নেই। আমার মেসেজ বক্সটা খুঁজলাম, স্ক্রিনের উপর একরাশ শূন্যতার ভিতরে ফুলে যেও না শব্দ হলো যেন অদৃশ্য চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে।